শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 15 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 28 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, সকাল সকাল একটু পত্রিকার পাতায় চোখ না বুলালেই যেন নয়, তাই আপনাদের সাথে নিয়ে আয়োজনের শুরুতেই আমরা পত্রিকার পাতার আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নেব। হাতে রয়েছে বেশ কয়েকটি পত্রিকা, আমরা সমকাল দিয়ে শুরু করব। ধোঁকা দিতে বড় চুল, অপারেশনে নারীর অবয়ব, ব্যাংক ডাকাতির তদন্ত বান্দরবানে, কেএনএফের 4 সন্ত্রাসীর সুনিপুণ ছকে অভিযান, হঠাৎ বম সম্প্রদায়ের এক নেতা বিদেশে যেতে ভিসার আবেদন করায় রহস্য, পুলিশ আনসারের লুট হওয়া 14 অস্ত্র 25 দিনেও উদ্ধার নেই, সন্তানকে নাতানের কাছে রেখে আসতে মিজোরাম গিয়েছিলেন তার স্ত্রী, 18 কোটি টাকার যন্ত্র 7 বছর বাক্সবন্দি, ফরিদপুর মেডিকেলে 55 কোটি টাকার যন্ত্র বিকল, 4 বছরে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, জনবল সংকটে ব্যাহত চিকিৎসা কার্যক্রম, তাপ প্রবাহের মধ্যেই আজ খুলছে স্কুল কলেজ। টানা 32 দিন পর তীব্র তাপ প্রবাহের মধ্যেই আজ রোববার খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধের কারণে সৃষ্ট শিক্ষণ ঘাটতি পোষাতে আগামী সপ্তাহ থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দর্শক, চলে যাব প্রথম আলোতে, দেখে নেব প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। প্রশাসন ক্যাডারের জন্য এবার 1833 কোটি টাকার একাডেমি, 9টি প্রশিক্ষণ কেন্দ্র আছে। কক্সবাজারের জমিনে আছে 700 একর, নতুন করে কেরানীগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্র করার প্রকল্প, জনপ্রশাসন মন্ত্রণালয়। অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু। 7 বছরের মোহাম্মদ হুজাইফা মাদ্রাসায় পড়ে। প্রতিদিনের মতো গতকাল শনিবার ছেলেকে মদিনা বাজার এলাকায় ফুরফুরা খানকা শরীফ মাদ্রাসায় পৌঁছে দেন মা হাবিবা বেগম। এরপর বাড়িতে ফেরার পর সামনের সড়কে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। কোলে ছিল 9 মাসের কন্যা হুমায়রা। হঠাৎ রাংসিমাগানি একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে হুমায়রা সড়কে ছিটকে পড়ে। মৃত্যু হয় দুধের শিশুটির। দর্শক, চলে যাব কালের কণ্ঠে। এত আগ্রহ কেন বিসিএসে? দর্শক, গতকাল বিসিএস পরীক্ষা ছিল, তাই নিয়ে একটি শিরোনাম এখানে করা হয়েছে। শিক্ষার্থীদের বিসিএস দেওয়ার প্রধান লক্ষ্য হচ্ছে এখানে যোগ্যতা ও মেধা থাকলেই চাকরি হয়, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দর্শক, শুক্রবারে অনুষ্ঠিত বিসিএস পরীক্ষার নিয়ে একটি শিরোনাম আমরা পড়ছিলাম, পাশাপাশি আরও একটি শিরোনাম আমরা দেখছি। গ্রাহকদের নিখোঁজ দেখিয়ে 12 কোটি টাকা গায়েব, তদন্তে 25 থেকে 30 কোটি টাকার অনিয়মের তথ্য বেরিয়ে আসতে পারে। বিনামূল্যে বরাদ্দ 3 পেইড মিটার থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়, অনুমোদনহীন 10 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ। এবার দেখে নেব দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো। চরমপন্থী দলগুলোর নিশ্চিহ্ন, ভয়াল স্মৃতি এখনো মোছেনি। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5 দশকের ত্রাসের রাজত্বের অবসান। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে চরমপন্থী দল ও গোষ্ঠীগুলো নিশ্চিহ্ন হয়ে পড়েছে। দলগুলোর অধিকাংশ নেতা ও ক্যাডার মারা গেছেন, আবার অনেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। একসময় এই অঞ্চলে রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিতি পায়। এই সময় চরমপন্থী দলগুলো খবরাখবর দেশের মিডিয়া পেরিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও স্থান পেত। 9 মে হজের প্রথম ফ্লাইট শুরু, বলেছেন ধর্মমন্ত্রী। দর্শক, সব শেষে দেখে নেব বণিক বার্তা। বণিক বার্তায় আজ কি শিরোনাম করা হয়েছে।
নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দুই তথ্য পার্থক্য প্রায় 50%। দেশের নিট এফডিআই কত, 3.25 নাকি 1.65 বিলিয়ন ডলার? দর্শক, এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে আজ থেকে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট ডেকেছেন শ্রমিক মালিকরা। এ বিষয়ে আরো জানতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, সেখানকার কি পরিস্থিতি? গাড়ি চলাচল করছে কিনা এবং সাধারণ জনগণের ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা? কি অবস্থা? আজ তো স্কুলও খুলে দিচ্ছে। সারিকা, স্বাভাবিকভাবেই গাড়ি যখন বন্ধ থাকে সাধারণ মানুষের আসলে ভোগান্তি হয়, কারণ সাধারণ মানুষের যে নিত্যদিনের যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু আসলে কোনোভাবেই থেমে থাকে না। সেগুলো আসলে করতে গিয়ে মানুষের দুর্ভোগে পড়েন এবং এই দুর্ভোগের কারণে মানুষের যে নানা রকম সমস্যা হয়, বিশেষ করে আর্থিক যে ক্ষতি সেটি কিন্তু হয় এবং একই সাথে যে সময়ের যে শ্রমঘণ্টা সেটি কিন্তু নষ্ট হয়। তো এখন আমরা আছি আসলে কদমতলী বাস স্টেশনে। আপনারা জানেন যে এখানে আন্তজেলা যে বাসগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে। এখানে পরিবহন শ্রমিক যারা আছেন তারা 48 ঘন্টা, পরিবহন মালিক শ্রমিকরা 48 ঘন্টা ধর্মঘট ডেকেছেন এবং এই জন্য বাসগুলো এখানে যেসব বাসগুলো এখান থেকে নোয়াখালীতে বা অন্যান্য বিভিন্ন যে জেলাগুলোতে যেত সেগুলো কিন্তু আমরা দেখছি বন্ধ রয়েছে। এবং অনেকেই ক্ষেত্রে যারা এখান থেকে দূর দূরান্তে যাওয়ার জন্য আসলে আসেন, বিশেষ করে যেসব যাত্রীরা জানেন না তারা কিন্তু এসে আসলে বসে আছেন, অনেকেই অপেক্ষা করছেন, বাস বা গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন কখন তারা যেতে পারবেন বা কখন তারা আসলে কি আদৌ যেতে পারবেন কিনা। আর যদি যাওয়া খুবই একান্তই প্রয়োজন হয়ে পড়ে তাহলে অনেক ক্ষেত্রে তাদেরকে বাড়তি টাকা গুনে, অর্থাৎ বিকল্প কোনো উপায়ে হয়তো তারা সেখানে তাদের যে গন্তব্যে সেটা যাওয়ার চেষ্টা করছেন। তো আমরা অনেকেই তাদের যে বাসায় ফিরে যেতে দেখেছি। অনেকে যারা বলছেন যে আসলে তারা অনেকেই জানেন না ধর্মঘট সম্পর্কে, যারা জানেন তারা হয়তো আসছেন না। তো এর পাশাপাশি আমরা এও দেখেছি যে চট্টগ্রামের বিভিন্ন যে রুটে কিন্তু আবার একটি পক্ষ যে তাদের যে গণপরিবহন সেটি চালানোর জন্য তারা আসলে চালাচ্ছেন এবং গাড়িগুলো চলছে, সেখানে কিছুটা দুর্ভোগ আমরা কম লক্ষ্য করেছি। তো সার্বিকভাবে আসলে মানুষের এই দুর্ভোগগুলো মানুষ বলছেন যে তারা যাতে এই ধরনের দুর্ভোগের শিকার হতে না হয় সেই জন্য যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে এবং পরিবহন মালিক শ্রমিক পক্ষ থেকেও। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সারিকা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে শ্রমিক মালিকদের টাকা ধর্মঘট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। এবার আমরা চলে যাব আবহাওয়া বার্তায়। প্রচণ্ড গরম, তাপমাত্রার তীব্রতা যেন কমছে না। আমরা দেখে নেব আজকের দিনটি কেমন কাটবে, কোন জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে সেই পূর্বাভাসগুলো। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 21.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ পরিস্থিতি অব্যাহত থাকবে। দর্শক, আবহাওয়া বার্তারে যাচ্ছিলাম, তীব্র তাপ প্রবাহে পুড়ছে যেন পুরো দেশ। দর্শক, আমরা তেমনই আবহাওয়া পরিস্থিতি জানছিলাম। 76 বছরের মধ্যে এই মৌসুমেই সর্বোচ্চ টানা 27 দিনের তাপপ্রবাহ চলছে। এতে বিপর্যস্ত
জনজীবন। আবহাওয়া অফিস বলছে এপ্রিলে 43 বছরের মধ্যে সবচেয়ে কম কালবৈশাখী ঝড় হয়েছে। মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে একজনের। আমরা একটি প্রতিবেদন দেখে নেব। গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। গাছের ছায়ায় বসেও স্বস্তি নেই, বাতাসও যেন আগুনের হলকা। গাছের নিচে বাতাস করতেছে, বাতাসটাও গরম আর কি, রোদ্রে এত তাপ আর গরম আছে, কিন্তু তারপরে একটু ঠান্ডা হওয়ার জন্য বাতাসটা করতেছে। 5 লিটার পানি দেওয়া হয় না, তারপর গরমে বেরোলে টাকা কামাই কম হয়। আবহাওয়া অধিদপ্তর জানায় এপ্রিলে টানা 27 দিনের তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে 76 বছরের। 1981 সালের পর এই মাসে প্রথমবারের মতো মাত্র একটি শক্তিশালী বজ্রসহ ঝড় বা কালবৈশাখী ঝড় হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে ফের দেয়া হতে পারে হিট অ্যালার্ট। হচ্ছে যে আগামী 3 দিন বর্তমান যে চলমান তাপপ্রবাহ, সেই চলমান তাপপ্রবাহ আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এটি ক্রমান্বয়ে দেশের উত্তর কিংবা উত্তর পূর্বাঞ্চলের বিভাগগুলো থেকে এই তাপমাত্রা ক্রমান্বয়ে প্রশমিত হতে পারে এবং মোটামুটি মে মাসের 4 কিংবা 5 তারিখ থেকে এটির প্রভাব ঢাকা সহ দেশের পশ্চিমের বিভাগগুলো, খুলনা এবং রাজশাহী বিভাগেও এটা পড়তে পারে। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন স্থানে এদিনও বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা, আদায় করেন ইস্তিসকার সালাত। আল্লাহ পাকের মেহেরবানি, প্রয়োজন মনে করলে বৃষ্টি দিবেন, যেখানে যে পরিমাণ দরকার দিবেন, না দিলেও কোনো অসুবিধা নাই, দিয়েও আল্লাহ কল্যাণ, দিয়েও কল্যাণ, না দিলেও কল্যাণ, সর্বাবস্থায় আমাদের খুশি থাকতে হবে। এমন পরিস্থিতিতে রোববার থেকে খুলছে স্কুল কলেজ। এক শিফটে চলা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত। একাধিক শিফট হলে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত প্রথম শিফট এবং 10:45 থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে দ্বিতীয় শিফটের ক্লাস। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। আবহাওয়ার এই পরিস্থিতিতে মানুষ বিভিন্ন রোগে যেন আক্রান্ত হওয়ার প্রবণতা আরও বেড়েই চলেছে। সবাই চলছে হাসপাতালে। দর্শক, আমরা আরও খবর জানবো। আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত হবেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু, আপনি জামালপুরে আছেন, একটি হাসপাতালের সামনেই দাঁড়িয়ে আছেন। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এখন মানুষ, তো ওখানকার কি অবস্থা আমাদের জানাবেন। সারিকা, আপনি কিন্তু জানেন যে সারা দেশে কিন্তু যে তাপদাহ, তীব্র তাপদাহ চলছে, জামালপুরও কিন্তু তার ব্যতিক্রম নয়। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। আর এই যে অসহনীয় গরম, এই জন্য কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড রোদ আর তীব্র তাপদাহের কারণে কিন্তু বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। কাজের প্রয়োজনেও তারা কিন্তু মাঠে ঘাটে বা ক্ষেত খোলায় কিন্তু তারা যেতে পারছে না, ফলে অত্যন্ত অতি কষ্টে কিন্তু তারা জীবনযাপন করছে। এদিকে গত শুক্রবার জামালপুর জেলার ইসলামপুরে এবং মেলেন্দ্রতে কিন্তু একজন কৃষক এবং একজন মরিচ ব্যবসায়ী কিন্তু হিট স্ট্রোক জনিত কারণে মারা গেছে। এর আগে 23 এপ্রিল মারা যায় ইসলামপুরের ফলিয়ামারি গ্রামের একজন কৃষক। অতিরিক্ত তাপদাহে এই হিট স্ট্রোকের কারণে তাদের মৃত্যু হলেও কিন্তু এই যে স্বাস্থ্য বিভাগের কোথাও কোনো হাসপাতালে কিন্তু তাদের এই মৃত্যুর রেকর্ড কিন্তু নেই। আর হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে তারা যেহেতু নিজ নিজ এলাকায়, অর্থাৎ নিজ নিজ বাড়িতে বা নিজ নিজ এলাকায় মৃত্যুবরণ করেছেন, সেজন্য সরকারিভাবে তাদের মৃত্যুর যে কারণ তা কিন্তু নির্ণয় করা যায়নি। আমি এখন আছি, আপনি দেখতে পাচ্ছেন যে জামালপুরের জেনারেল হাসপাতালের সামনে। এই হাসপাতালটি থেকে আমরা সকালবেলা থেকে ঘুরে যেমনটি দেখেছি যে বিভিন্ন ওয়ার্ডে, যেমন শিশু ওয়ার্ডে এবং মেডিসিন ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এছাড়া ডায়রিয়া, পেটের পীড়া, ঠান্ডা, জ্বর, কাশি এবং নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানি শূন্যতা, এই সমস্ত যে সংক্রামক রোগ এই তাপদাহ কারণে বা প্রচণ্ড রোদের কারণে, গরমজনিত কারণে রোগীর সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান যেমনটি জানিয়েছেন যে জেনারেল হাসপাতাল রোগীর জন্য নির্ধারিত আসন বা সংখ্যা রয়েছে কিন্তু 250টি। আর হাসপাতালটিতে এখন ভর্তি রয়েছে এর ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী। আর আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে গত 1-2 সপ্তাহ ধরে কিন্তু এই জেলায় 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আর কৃষি বিভাগ বলছে যে বৃষ্টিপাত না থাকার কারণে এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু গ্রীষ্মকালীন যে ফল, আম, জাম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন গ্রীষ্মকালীন ফল মূল কিন্তু গাছ থেকে ঝরে যাচ্ছে। সারিকা, ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমরা জামালপুর থেকে শুনছিলাম তীব্র তাপের যে প্রবাহ চলছে, এই সময়টায় বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। আপনারা সাবধানে থাকুন, বাইরে বেরোলে অবশ্যই ছাতা এবং পানির সঙ্গে রাখুন। দর্শক, আয়োজনের এই পর্যায়ের সময় হলো কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। উদ্ভাবন 2023 সালে উদ্ভাবন করা হয়। এবার প্রচুর ফলন হয়েছে আমরা জেনেছি। এই ধান নিয়ে আমরা জানবো। সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হিরকগুণ। হিরকগুণ, শুভ সকাল। আপনি ধান খেতে আছেন, নতুন একটি ধান বিনা 25, যেটি কিনা যে তীব্র গরমেও সহনীয়। এই ধানটি নিয়ে আমাদের জানাবেন, ধানটির বিশেষত্ব নিয়ে জানাবেন। জি, আপনাকেও শুভ সকাল। ঠিক আপনি যেমনটি বলছিলেন যে আমরা কিন্তু আজকে এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলা। এখানে কিন্তু বিনা ধান 25 নামে একটি নতুন ধান কিন্তু আবাদ হচ্ছে। যে ধানটির বিশেষত্ব হচ্ছে যে এই ধানে কিন্তু যে অন্যান্য জমিতে ঠিক যে পরিমাণে সেচ লাগে এবং সেচের অপচয় হয়, সেটি কিন্তু এই বিনা ধান 25টি হচ্ছে না। কারণ এখানে AWT একটি প্রযুক্তি ব্যবহার হওয়ার ফলে কিন্তু কৃষকরা জমিতে কি পরিমাণ সেচ লাগবে সেটি কিন্তু তারা বুঝতে পারে, যে কারণে কিন্তু এটির সেচ সুবিধা অনেকটাই কম লাগে। এবং এই ধানটি কিন্তু যেটি উন্নত জাত এবং উন্নত ক্ষমতা সম্পন্ন একটি ধান। এবং এই ধানের আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এই ধানটি কিন্তু অনেক লম্বা হলেও এই ধানটি হেলে পড়ে না, যে কারণে কিন্তু কৃষকদের কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে না। এবং এই যেটি ধান, যেটি প্রতি হেক্টর জমিতে কিন্তু 8 থেকে 8.5 টন কিন্তু ধান উৎপন্ন হয়, যেটি কিন্তু অন্য ধানের তুলনায় কিন্তু একটি অনেক বেশি। যে কারণে গত বছর কিছুটা পরীক্ষামূলকভাবে আবাদ শুরু হলেও এবছর কিন্তু ব্যাপকভাবে সিরাজগঞ্জে এই বিনা ধান 25 সেটি কিন্তু আবাদ হয়েছে। এবং আমরা যদি আপনাদের একটু ধানটি দেখায়, দেখতে পারবেন যে এই ধানটি কিন্তু এখন অনেকটাই পাকা হয়েছে এবং আর কিছুদিন পরে কিন্তু এই ধানটি কৃষকরা তুলবে। আমরা কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা যেটি বলেছে তারা এই উন্নত জাতের এই ধানটি কিন্তু আবাদ করার ফলে তারা যেটি বলছে যে তাদের কিন্তু একটু সুবিধা হচ্ছে যে এখন যে তীব্র তাপ প্রবাহ চলছে, সে তাপ প্রবাহ কিন্তু এই জমির ধান কিন্তু অনেকটি নষ্ট হয়নি। এবং আরেকটি তথ্য আপনি দিতে পারি যে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তির মাধ্যমে এই ধানটি কিন্তু কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু পার্টনার প্রকল্পের আওতায় কিন্তু এটি বীজ সংরক্ষণেরও কিন্তু একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এবং এই ধানটি কিন্তু সাদা এবং লম্বা এবং সুস্বাদু হওয়ার ফলে কিন্তু এই কৃষকরা যেটি বলছে যে ধানটি তারা কিন্তু রপ্তানি যোগ্য এরকম হতে পারে এবং কৃষকরা বলছে। এবং কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বছর পুরো সিরাজগঞ্জ জেলাতে জুড়ে কিন্তু এই ধানটি কৃষকরা এবার বুনেছে এবং আগামীতে ধানের ফলন ভালো হওয়ার কারণে কৃষকরা আরো উদ্বুদ্ধ হবে এমনটি বলছে। সারিকা। হিরকগুণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম উন্নত গুণাগুণ সম্পন্ন তীব্র তাপমাত্রা সহনশীল একটি বিশেষ ধান বিনা 25 ধান এর জাত নিয়ে। দর্শক, এবারে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পালা। আজ 28 এপ্রিল। আজকের দিনটি আপনাদের যাদের জন্য বিশেষ, আপনাদের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে এবারে আমরা জানবো আজকের এই দিনে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন। তাদের শুভেচ্ছা তো জানাবই, সেই সাথে তাদের কয়েকটি কাজ নিয়েও আমরা জেনে নেব। 1978 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক লিওনেল ব্যারিমোর। তিনি মঞ্চ, পর্দা ও বেতারে অভিনয় করেছেন। তিনি আ ফ্রি সোল চলচ্চিত্রের কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। 1928 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেন। শান্তিনিকেতন থেকে তিনি শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা পাঠক্রম সম্পূর্ণ করেন। 16 বছর বয়সে প্রথম রেকর্ড প্রকাশ করেন। সেই রেকর্ডটি বেশ জনপ্রিয় হয়। সঙ্গীতের মতো নৃত্যেও পারদর্শী ছিলেন নীলিমা। 1947 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ। বাংলা সাহিত্য অঙ্গনে অন্যান্য মননশীল
বহুমাত্রিক জ্যোতির্ময় প্রথা ভাঙার রূপকার তিনি। তার সমস্ত বই, প্রবন্ধ, কবিতার সৃষ্টি হয়েছে প্রথাকে অস্বীকার করে। তার প্রবচন গুচ্ছ এদেশের যুক্তিবাদী পাঠক সমাজকে করে তুলেছে সচেতন। ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতি ভাষ্যকার ও কিশোর সাহিত্যিক। 1954 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল। তিনি ছিলেন সংস্কৃতি প্রেমী, সংগঠক ও ক্রীড়াবিদ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দী ছিলেন। সেখান থেকে পালিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দেন। ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সের প্রথম ব্যাচের কমিশনড অফিসার। দর্শক, তবে এই ছিল আজকের দিনের কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24 আয়োজন। দেখা হবে নতুন দিনে নতুন নতুন সব আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল।